শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় আগামী সোমবার। সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের। বিচারে প্রভাব ফেলবে না কোনো কর্মসূচি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ফরিদপুরের ভাঙা হয়ে যান চলাচল স্বাভাবিক। কড়া নিরাপত্তার মধ্যেও রাতে ঢাকা সহ কয়েক জেলায় নাশকতা। নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিএনপি জামায়াতের অবস্থান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের ঘোষণা। জুলাই সনদ ও সংস্কার নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হবে আজই। যে কোনো সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু। গ্রহণযোগ্য ভোটের জন্য সহযোগিতা কামনা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আগামী 17 নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন নির্ধারণ করেন। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, যত শক্তিশালী হোক না কেন শাস্তি পাবে অপরাধীরা। একটি সঠিক রায়ের মাধ্যমে দেশের মানবতাবিরোধী অপরাধের ইতি ঘটবে বলেও জানান তিনি। বলেন, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। বিচার বানচালের জন্য যারা উস্কানি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো কর্মসূচি বিচারে প্রভাব ফেলবে না বলে জানান চিফ প্রসিকিউটর। এ সময় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বলেন, এই মামলার বিচারে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অসহযোগিতা করেনি। আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন। আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল। আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সব কিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে। আমার কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে। আমি তো রাজসাক্ষীর প্রতি সাজা চাবো না, সে তো আসামি। আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছে। দর্শক, আমরা এই ব্যাপারে প্রসিকিউশন কি বলেছে এবং ট্রাইব্যুনাল এলাকার পরিস্থিতি এই মুহূর্তের জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে শুরুতেই যোগ দিচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, রায়ের তারিখ নির্ধারণের ব্যাপারে ব্রিফিংয়ে প্রসিকিউশন এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কি বললেন একটু বিস্তারিত জানতে চাই। লোপা, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাল মামুনের যে মামলা, সে মামলার রায়ের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে 17 নভেম্বর। এবং 17 নভেম্বরই আসলে জানা যাবে যে এই যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই অভিযোগে তাদের কি শাস্তি হতে পারে। তবে আরেকটি বিষয়, এখানে কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ব্রিফিং করেছেন। তিনি বলেছেন যে প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেছেন তারা, কারণ তারা তাদের যে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন সেখানে তারা এই জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই ভিডিও ফুটেজ, পাশাপাশি শেখ হাসিনার ফোনালাপ, সেটি তারা ট্রাইব্যুনালকে দিয়েছেন বা ট্রাইব্যুনালে তারা উপস্থাপন করেছেন। পাশাপাশি গণভবনে বসে শিক্ষার্থীদের রাজাকার বলা এবং চানখারপুলে শিক্ষার্থীদের হত্যা, আবু সাইদকে হত্যা, আশুলিয়াতে 6 মরদেহ পোড়ানো, এই অভিযোগগুলো সুনির্দিষ্ট অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। তবে আমরা প্রসিকিউশনের কাছে জানতে চেয়েছিলাম যে এই মামলারই একমাত্র আসামি যিনি গ্রেপ্তার রয়েছেন চৌধুরী আবদুল্লাল মামুন, যিনি ইতিমধ্যে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন এবং সেখানে তিনি এই হত্যাযজ্ঞের বর্ণনা দিয়েছেন যে কিভাবে শেখ হাসিনা তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উচ্চ স্তরে তিনি ছিলেন, কারণ তিনি তার নির্দেশনায় বাস্তবায়িত হয়েছে মাঠ পর্যায়ে। তাকে জিজ্ঞেস করেছিলাম প্রসিকিউশনকে যে তার নিয়ে আসলে
ট্রাইব্যুনালে কি সিদ্ধান্ত আসতে পারে। যদিও প্রসিকিউশন বলছে পুরোটাই সিদ্ধান্ত ট্রাইব্যুনালের, যে রাজশাহী যিনি হয়েছেন তাকে ক্ষমা করবেন কিনা বা তাকে কোন সাজা দেওয়া হবে। তবে প্রসিকিউশন বলছেন অন্য যারা আসামি রয়েছেন তারা সর্বোচ্চ শাস্তির আশা করেছেন। এবং রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনা যিনি আইনজীবী আমির হোসেন, তার সঙ্গেও কথা বলেছি আমরা, তিনিও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি দাবি করেছেন যে তার যারা আসামি রয়েছেন তাদের খালাসের প্রত্যাশা তিনি করেছেন, কারণ তিনি তাদের পক্ষের আইনজীবী, তিনি তার খালাসের পক্ষে এর আগে তার যে যুক্তিতর্ক ছিল বা যুক্তি খণ্ডন ছিল সেখানে তিনি বিভিন্ন ব্যাখ্যা তুলে ধরেছেন। তবে যেহেতু ট্রাইব্যুনাল 17 নভেম্বর এই রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেছেন, তবে সেদিনই আমরা আসলে জানতে পারবো যে এই মামলাটির বিচার বা এই মামলার শাস্তি কি হবে। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মীকে আমরা দেখতে পাচ্ছি, রিয়াজ রায়হান, এবার তার কাছে যাচ্ছে। রিয়াজ, রায়ের তারিখ ঘোষণার পর ট্রাইব্যুনাল এলাকার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? রূপা, সকাল থেকে পরিস্থিতিটা যেমন ছিল আসলে এখনও ঠিক তেমনই আছে। রায় ঘোষণার পরে খুব একটা পরিবর্তন হয়নি এবং এর পরের যে দৃশ্যপট সেটিও পরিবর্তিত হয়নি, ঠিক একই রকম আছে। আমরা এখন আছি মূলত সুপ্রিম কোর্টের মূল যে গেটটি রয়েছে সেই মূল গেটে, এবং যেখানে যে মূল প্রবেশপথ সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য সদস্য যারা রয়েছেন বিভিন্ন সংস্থা তারা এখানে মোতায়েন রয়েছে। এইভাবে শুধুমাত্র এই গেটটি নয়, ট্রাইব্যুনালের গেটে আমরা সকাল থেকে ছিলাম, সেটিও দেখছিলেন নিশ্চয়ই। সেরকম পুরো কোর্ট এরিয়া অর্থাৎ পুরো আদালত চত্বরের আশপাশে যতগুলো প্রবেশ পথ রয়েছে এবং যতগুলো সড়ক রয়েছে সবগুলোতেই নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে। একেবারেই খুব কড়াকড়ি তা নয়, তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যারা প্রবেশ করেছেন আজকের দিনে অন্তত হাইকোর্ট এলাকার বা সুপ্রিম কোর্টের ভিতরে সবাইকে তল্লাশির মুখে পড়তে হয়েছে, এবং যেসব গাড়িগুলো প্রবেশ করেছে ব্যক্তিগত পরিবহন, সেই ব্যক্তিগত পরিবহনগুলোকে তল্লাশি করে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বা কোনো ধরনের যেমন গতকাল রাত থেকে বা গত দুদিন ধরে যেভাবে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছিল এই আশপাশের এলাকায়, সেই ধরনের কোনো ঘটনাও ঘটেনি। তো বাকি দিন যেহেতু দিনের প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে, এখন যদি শীতকাল 5টা বাজে সন্ধ্যা হয়, সুতরাং সেই হিসেবে অর্ধেকের মতো হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেহেতু ঘটেনি, আশা করা যায় হয়তো বাকি দিনের বাকিটা সময়ও এভাবেই কাটবে। রিয়াজ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও বিজেপি সদস্যরা। অন্যান্য দিনের তুলনায় ঢাকা রাস্তায় সাধারণ মানুষ এবং যান চলাচল কিছুটা কম। বিশেষ করে সড়কে বেসরকারি পরিবহনের উপস্থিতি নেই বললেই চলে। তবে ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা, স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির 17,000 সদস্য মোতায়েন রয়েছে। এর বাইরে সতর্ক অবস্থানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিট। ঢাকা থেকে আমরা যখন বাইরে যাইতে যাচ্ছি সকলকে চেক করা হচ্ছে, কিন্তু আইনের শৃঙ্খলাটা আজকে আমাদেরকে যথেষ্ট ভালো লাগতেছে। মানুষজনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে, কারণ ঢাকা শহর পুরোটাই ফাঁকা, রাস্তা ক্লিয়ারই, কিন্তু তারপরে একটা আতঙ্ক। সবাই তো জানে যে আছে গাড়ি ঘোড়া চলবো না। কয়েক জায়গায় চেক করছে, কিন্তু কাগজপাতি দেখে আমার রাইট পাইছে, ছেড়ে দিছে। কিন্তু আপনার যে করছে এটা খুবই ভালো। যাত্রীদের কোনোভাবেই কোনো ধরনের আশঙ্কার কোনো কারণ নেই যে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অপরাধ ঘটাতে পারবে। আমরা প্রত্যেকটা জায়গা টোটাল কমিউনিটিকে আমরা এনগেজ করেছি। দর্শক, আমরা রাজধানীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি সুমাইয়া ঐশীর কাছে, তিনি আছেন গুলিস্তান এলাকায়। ঐশী, আজকে সবার যেটি জানার ইচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আপনি তো সকাল থেকেই খোঁজ খবর রাখছেন, গুলিস্তান এলাকায় আছেন, কি অবস্থা দেখছেন? আশপাশে লোকজনের উপস্থিতি কেমন? নেতাকর্মীরা আছেন কিনা? লোপা, সকাল থেকে তো আমি রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরলাম। সেখানে আমি দেখেছি যে রাস্তা বেশ মোটামুটি ফাঁকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষের সমাগম বেড়েছে, তবে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম ছিল। তবে কিছুক্ষণ আগে আসলে গুলিস্তানের আওয়ামী লীগের অফিস যেটি ছিল, সেই অফিসের সামনে কিন্তু একটি বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এখানে আসলে 2 জনকে আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়েছে এবং এর মধ্যে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
হয়েছে। ঘটনা যেটি ঘটেছিল আসলে যে সকাল থেকে আসলে ছাত্র শিবিরের পক্ষ থেকে ব্যানার টাঙিয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছিল। বেলা প্রায় 12টার কিছু আগে বা 11:30টার কিছু পরে এখানে দুইজনকে অবস্থান করতে দেখা যায়। প্রায় 20 থেকে 30 মিনিট তারা এখানে অবস্থান করছিলেন এবং ছবি তুলছিলেন। এক পর্যায়ে তাদেরকে আসলে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছাত্র শিবির সহ উপস্থিত যারা ছিল প্রত্যক্ষদর্শীরা, এবং এরপর আসলে তাদের ফোন চেক করা হয় এবং অভিযোগ আছে যে তারা আসলে আওয়ামী লীগের স্লোগান দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই সময় তাদেরকে ধাওয়া দিয়ে ধরা হয় এবং এরপরই আসলে কিন্তু তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং এখন কিন্তু বেশ আরও উত্তেজনাকর পরিস্থিতি আছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে জুলাই যোদ্ধা সংসদ নামে একটি ব্যানার আছে এবং ছাত্র শিবির সহ বেশ কিছু তরুণ প্রজন্মের বেশ কিছু তরুণরা আসলে আওয়ামী লীগের যে অফিস ছিল সেটির উপরে গিয়েছে এবং শেখ মুজিবুর রহমানের একটি মুরাল ছিল যেটিকে আসলে মাত্র কিছুক্ষণ আগেই আসলে ভেঙে ফেলা হয়েছে। তার ইট দিয়ে বা শক্ত কোনো বস্তু দিয়ে আসলে আমরা দেখেছি যে মুরালটি ভেঙে ফেলা হয়েছে এবং উপরে আসলে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। সেখানে আসলে ছোট পরিসরে নিয়ন্ত্রিত উপায়ে কিছু উত্তেজিত যারা তরুণরা আছেন তারা আসলে সেখানে আগুনও ধরিয়ে দিয়েছেন এবং একই সঙ্গে স্লোগানও দেওয়া হচ্ছে, একই সঙ্গে বলাও হচ্ছে যে আসলে এখানে কোনোভাবেই যাতে আওয়ামী লীগের কেউ এসে কোনো নাশকতা তৈরি করতে না পারে সেই জায়গাটি বারবার তারা স্লোগানের মাধ্যমে নিশ্চিত করছেন এবং জনগণকে কোনোভাবেই আসলে যাতে তারা আতঙ্কিত না হন সেই জায়গাটা বারবার করে তারা কিন্তু বলছেন। একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগে যে দৃশ্যটা দেখেছি যে দুজনকে আসলে আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়েছে তাদের ফোনে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন যে তাদের ফোনে আসলে আওয়ামী লীগের বা ছাত্রলীগের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে তারা সংযুক্ত এবং সেখানে এইখানকার ভিডিও তুলে তারা সেই আওয়ামী লীগ বা ছাত্রলীগের সেই গ্রুপগুলোতে পাঠাচ্ছে এবং এরপরই আসলে তারা নানান রকম ইনফরমেশন এখান থেকে দিচ্ছেন তেমনটি অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। তাদের দুজনকে এরই মধ্যে পুলিশ আটক করে নিয়ে গেছে এবং এখানে যারা আছেন তারাও সতর্ক অবস্থানে আছেন। ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল কিছুক্ষণ পরপর এখানে আসছে, স্লোগান দিচ্ছে এবং এরপর আসলে পরিস্থিতি যেমন ছিল তেমনই, তবে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি। এখানে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ফাঁক নেই, বেশ তৎপর আছে। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী আলামিন হক অহন রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট মহাখালীতে আছেন, যাচ্ছি তার কাছে। অহন, এই মুহূর্তে মহাখালী এলাকার কি অবস্থা দেখছেন? কারণ এটা তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে রাস্তাঘাটে লোকজন আছে কিনা, যানবাহন চলাচল কেমন করছে? একটু বেড়েছে। সকাল থেকে আমি খবর জানাচ্ছিলাম, সকালে যে পরিমাণ মানুষজন রাস্তায় ছিল তার চাইতে এখন বেশি সংখ্যক মানুষজনই সড়কে নেমেছেন। দুপুর হয়েছে। মহাখালী থেকে সাধারণত এই সড়ক ধরেই তো দূরপাল্লার বাসগুলো যায়। আমি যদি সেই দৃশ্যও দেখাতে চাই, দূরপাল্লার বাসের জন্য এখন যে যারা সড়কে দাঁড়িয়ে আছেন তারা মূলত ঢাকা ছাড়ার অপেক্ষায় আছেন এবং কিছুক্ষণ আগেই হালুয়াঘাট, ময়মনসিংহ, রংপুর সহ বেশ কয়েকটি এলাকার গাড়ি এই দিক দিয়ে গেছে এবং অনেক যাত্রী এখান থেকে উঠেছেন আমরা দেখেছি। অর্থাৎ সকালের যে চিত্র ছিল একেবারে ঘর থেকে মানুষ খুব কম বের হয়েছিল, সেই চিত্র অনেকটাই বিপরীত দৃশ্য। মাত্র একটি এই যে বিনিময় নামের একটি বাস ছিল, এটিও দূরপাল্লার বাস, সেটিও যাবে ঢাকার বাইরে। অর্থাৎ ঢাকার বাইরে সকালে আমরা খুবই কম দেখেছি বাসগুলো যেতে এবং এখন সেটি বাড়ছে, নিশ্চয়ই ক্রমান্বয়ে সেটি বাড়বে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এই স্পটে বেশ তৎপর। আমরা দেখেছি আশেপাশে পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমনকি সাদা পোশাকেও তারা অবস্থান করছিলেন, দেখছিলেন কোনো দুর্ঘটনা কেউ ঘটিয়ে দৌড়ে পালিয়ে যায় কিনা, এমনকি আটক করার ঘটনাও দুই একটি জায়গায় আছে আমরা দেখেছি। আমি উত্তরায় ছিলাম সকাল থেকে, ছিন্নমূল মানুষ ভবঘুরে মানুষকে দিয়ে বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার আশঙ্কা করছিলেন সেখানকার
প্রশাসনিক কর্মকর্তারা। পুলিশ আমাদের বলছিলেন যে বিশেষ করে ভাসমান এসব মানুষকে দিয়ে খুব সহজেই অপরাধ সংঘটিত করা যায়। এই সব মানুষকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে বিশেষ করে বাসে আগুন দেওয়ার যে ঘটনা, পেট্রোল বোমার যে ঘটনা, সেটা নিশ্চয়ই কমে যাবে। সেই তৎপরতায় দেখেছি গতকাল পর্যন্ত বেশ কয়েকটি বস্তির আশেপাশে এমন সন্দেহভাজন অনেককেই গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মুখে কে অর্থ দান করছেন, অর্থ প্রদান করছেন, সেগুলো নিশ্চয়ই বেরিয়ে আসবে। পুলিশ সেই আশ্বাস দিয়েছেন এবং একই সঙ্গে যারা রাজধানীতে বের হচ্ছেন নিশ্চয়ই এই আশ্বাসে তারা ঘরে ফিরতে চান, যেন কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো অঘটন না ঘটে, এমনটি তারা মনে করছেন। এবং বিশেষ করে মহাখালীর এই অংশতে আমি যেমনটি শুরুতে বলছিলাম, দূরপাল্লার বাসগুলো যেহেতু যাতায়াত শুরু করেছে, অর্থাৎ সকালে যে মানুষের মধ্যে একটি আতঙ্ক ছিল, সেই আতঙ্ক কিছুটা হলেও কমেছে, এমনটি জানাচ্ছিলেন সাধারণ মানুষ। নিশ্চয়ই আতঙ্ক কমে ঘরে ফিরবেন একেবারে সুস্থ স্বাভাবিকভাবে, সেই প্রত্যাশা সবার। লোপা। অহন, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, আমাদের সহকর্মীদের কাছ থেকে জানছিলাম রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর। এবার ঢাকার বাইরের একটু খবর আপনাদের জানিয়ে দিতে চাই। ফরিদপুরের ভাঙ্গাই এক্সপ্রেসওয়ের কয়েকটি পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে ভোর থেকে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বন্ধ থাকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ভাঙা হয়ে রাজধানীর সাথে যান চলাচল। ভোরে ভাঙার সুয়াদি বাসস্ট্যান্ডে অবস্থান নেয় নেতাকর্মীরা। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। এতে বন্ধ হয়ে যায় সড়কের দুই পাশের যান চলাচল। পুলিশ ও সেনাবাহিনী গেলে অবরোধকারীরা রাস্তা ছেড়ে দেয়, স্বাভাবিক হয় যানবাহন চলাচল। এছাড়া মনসুরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাও অবরোধ করা হয়। ঘণ্টা দুয়েক পর স্বাভাবিক হয় গাড়ি চলাচল। এদিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে একাধিক স্পটে ব্যারিকেড দেওয়া হয়। ভোরে শিবচরের কুতুবপুর, জাজিডার নাওডোবা ও ভাঙ্গার পুলিয়া এলাকায় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সময় বিভিন্ন স্লোগান দেয় তারা। এতে যান চলাচল সাময়িক সময়ের জন্য বিঘ্নিত হয়। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড তুলে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকালে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম ছিল যান চলাচল, তবে কোথাও যান চলাচলে বাধা সৃষ্টি করার খবর পাওয়া যায়নি। বিভিন্ন জেলার পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন যাত্রী কম থাকায় ঢাকা রুটে বাস ছাড়ছে কম। এদিকে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ, টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পেট্রোল বোমা সহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 3 নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার রাতে গাজীপুর সদরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারি এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার সময় আটক হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় 3 নেতা। এ সময় তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও লোহার পাইপ জব্দ করা হয়। আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। লালমনিরহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে বিভিন্ন উপজেলায় অভিযান চালানোর সময় এসব নেতাকর্মী গ্রেফতার হয়। তাদের নামে রয়েছে একাধিক মামলা। এদিকে নোয়াখালীতে গত রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের 4 নেতা সহ 12 জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে 4 জনকে আটক করা হয়েছে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে, আর বাকিরা বিভিন্ন মামলার আসামি। শেখ হাসিনা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কয়েক জেলায় নাশকতার ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। শরীয়তপুরে পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে ভোরে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পুলিশ জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাওডোবা এলাকায় জড়ো হয়। সেখানে ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নেভায়। প্রায় 2 ঘন্টা পর যান চলাচল শুরু হয়। টাঙ্গাইলে একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মধ্যরাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাত্রুখোলা এলাকায় হয় এই ঘটনা। পুলিশ জানায় যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। সামনের গাড়ি দুর্ঘটনায় পড়ার ফলে ধীরগতিতে চলছিল বাসটি। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। চালক ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কেউ আহত হননি।
পতিত আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে ছাত্র শিবিরই যথেষ্ট, এই মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। সকালে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে মিছিল করে ছাত্র শিবির। মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে নিউ মার্কেট নীলক্ষেত প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়। টিএসসির সমাবেশে শিবিরের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বলেন, আওয়ামী লীগের দোসররা গর্ত থেকে বেরিয়ে এলেই তাদের প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। জুলাই রক্তকে যারা ধারণ করতে পারবে শুধু তাদের ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে। শিবির সভাপতি বলেন, শেখ হাসিনাকে একটি লাল কার্ড দেখানো হয়েছে, যারা নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে তাদের ডাবল লাল কার্ড দেখাবে ছাত্র জনতা। এছাড়াও বিএনপি জামায়াতের নেতাকর্মীরাও বিভিন্ন এলাকায় ছোট ছোট মিছিল করেছে। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেয়। জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে, জুলাইয়ের শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে, তাদের শুধুমাত্র এদেশে ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে। হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি, যারা ভবিষ্যতে ফ্যাসিবাদী স্বৈরাচারী আচরণ করার চেষ্টা করবেন তাদের জন্য ডাবল কার্ড লাল, এই ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ। বেলা 2:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। নির্বাচন, জুলাই সনদের আইনভিত্তি এবং গণভোট ইস্যুতে বিএনপি জামায়াত সহ প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে। একদিকে জামায়াত সহ 8টি দল 5 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, অন্যদিকে নির্বাচনের দিনে গণভোট আয়োজন এবং জুলাই সনদে নোট অব ডিসেন্ট বিষয়ক অবস্থান নিয়ে সরব বিএনপি সহ সমমনা দলগুলো। এমন প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক। জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের এই বৈঠকে। এরপরই বেলা 2:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা প্রধান উপদেষ্টা। জাতি গঠনে নতুন কুড়ি প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আনন্দের মাঝে শিশুদের নিজেকে আবিষ্কার করা ও তাদের মেধা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত নতুন কুড়ি 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন ডক্টর ইউনূস। বলেন, শিশুদের শুধু নাচ গানে সীমাবদ্ধ না রেখে রচনা, প্রযুক্তি, খেলাধুলা, উদ্যোক্তা প্রতিযোগিতায়ও নিয়ে আসতে হবে। নতুন কুড়ির মতো অন্যান্য বিষয়েও মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী শিশু কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ি শুরু করায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এর আগে প্রতিযোগিতার 2 বিভাগের 2 বিজয়ীর হাতে 3 লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন প্রধান উপদেষ্টা। অভিনন্দন জানান সব অংশগ্রহণকারীকে। শিশু কিশোররা শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে, এটা খুবই ভালো জিনিস, এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত। এর বাইরেও অনেক কিছু পারে, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়। এক্ষেত্রে কমিশন শুধু রেফারির ভূমিকা পালন করবে। সকালে নিবন্ধিত 6টি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে এসব কথা বলেন সিএসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নিবন্ধিত 6টি দলের সাথে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। বৈঠকে সিএসি জানান, 54টি নিবন্ধিত দলই এসির কাছে সমান, কেউ ছোট বা বড় নয়। জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে লিখিত মতামত পেয়েছে এসি। অন্যান্য সময়ের তুলনায় পরিস্থিতি একটু ভিন্ন। নির্বাচন কমিশনের কাঁধে অনেক দায়িত্ব বলেও জানান সিএসি। ঐক্যমত্য কমিশনের অনেক বিষয়ে পরামর্শ দরকার বলেও জানান তিনি। তফসিলের পর অনিয়ম বন্ধে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। তাই নির্বাচনী প্রচারণায় যারা পোস্টার লাগিয়েছে তাদের সেগুলো সরিয়ে ফেলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল। ইলেকশনটা আমরা
আমরা কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই, উপহার দিতে চাই। দুপুর 2টা থেকে দ্বিতীয় দফায় বাকি 6টি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে ইসি। আমরা এই বিষয়ে জানবো। নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, দ্বিতীয় দফায় ইসির সংলাপে কোন কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে, কোন কোন বিষয়গুলো এখানে গুরুত্ব পাচ্ছে? লোপা, মূলত 11টি এজেন্ডা নিয়ে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ শুরু হচ্ছে, সেই সংলাপে এই 11টি বিষয় নিয়ে মূলত আলোচনা হবে এবং এই আলোচনাগুলোর মধ্যে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এখন পর্যন্ত তফসিল হয়নি, তফসিলের আগে রাজনৈতিক দলগুলোর করণীয় কি এবং এর পরে তফসিল যখন ঘোষণা হবে, তফসিল ঘোষণার পরে রাজনৈতিক দলগুলোর যে বিধিমালা রয়েছে, অর্থাৎ আচরণ বিধিমালা যে প্রণয়ন করা হয়েছে, কয়েকদিন আগে গেজেট আকারে প্রকাশ হয়েছে, সেই নীতিমালা যেন ঠিকঠাকভাবে রাজনৈতিক দলগুলো প্রতিপালন করে, সেই বিষয়টি মূলত ইসির পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো মূলত তাদের নানা অভিযোগ অনুযোগ রয়েছে, বিশেষ করে এই যে বিধিমালা, আচরণ বিধিমালাটি প্রণয়ন করা হয়েছে, সেখানে মূলত পোস্টারের একটি বিষয় আছে যেটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নানা প্রশ্ন রয়েছে, আরপিও সংশোধন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রশ্ন রয়েছে। সেই বিষয়গুলো মূলত রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবনা দিচ্ছেন এবং এর পাশাপাশি ইসি যেটি বলছে, অর্থাৎ সিইসি এই প্রথম পর্বের যে আলোচনাটি হয়েছে 6টি রাজনৈতিক দলের সঙ্গে, সেই 6টি রাজনৈতিক দলের সঙ্গে প্রারম্ভিক যে বক্তব্য তিনি বলেছেন যে এই ইলেকশনটি খুবই গুরুত্বপূর্ণ ইসির জন্য এবং অন্যান্য সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের বাইরে এইবারের নির্বাচনে বেশ কিছু বাড়তি কাজ তাদের করতে হচ্ছে, সে কারণে তাদের কাছে বেশ চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ উতরাতে ইসি কঠোর এবং এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে তাদের যে ভূমিকা, তাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা পালন করতে হবে। এই বিষয়গুলো মূলত এই সংলাপে মনে করিয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয় পর্বের আলোচনা দুপুর 2টার দিকে শুরু হবে। সেখানে মূলত সিপিবি, বাসদ সহ, জেএসডি সহ বামপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে এবং সেখানেও একই বিষয়, যে এজেন্ডাগুলো রয়েছে সেই এজেন্ডা ধরে মূলত আলোচনাগুলো এগিয়ে যাবে। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশি রোগীদের সেবা দিতে ইংরেজি শিখছেন চীনের নার্স ও হাসপাতাল কর্মীরা। এরই মধ্যে চালু হয়েছে বাংলাদেশি খাবারের বেশ কিছু হোটেল। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ক্যান্সার ও হৃদরোগের মতো জটিল অসুখের পাশাপাশি নিয়মিত চেকআপেও চীনের হাসপাতালগুলোয় আসছেন বাংলাদেশিরা। সর্বাধুনিক এবং প্রযুক্তি নির্ভর চিকিৎসার পাশাপাশি সাধারণ ওষুধপত্র নিয়েও বাংলাদেশিরা সন্তুষ্ট বলে জানান তারা। গুয়াংজু, ঢাকা থেকে বিমানে 3.5 ঘন্টার দূরত্ব। এখানকার এই ফসুন চ্যানচেং হাসপাতালে গত 3 মাসে চিকিৎসা নিয়েছেন 3 শতাধিক বাংলাদেশি। ক্যান্সার থেকে হৃদরোগ কিংবা দুর্ঘটনাজনিত পঙ্গুত্বের শিকার অনেকে এসেছেন ভিনদেশি এই হাসপাতালে। আবার ব্যবসা বা ঘোরাঘুরির জন্য এসেও স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন কেউ কেউ। প্রথম প্যাকেজটা হচ্ছে 500 RMB, সেকেন্ড প্যাকেজটা 1280 RMB, and third package দিছে 2380 something like that. তো আমি প্রথমটাই নেব। আমার হাজব্যান্ড তো সবসময় এখানে ডাক্তার দেখায়, ওনার ইয়াতে বুঝলাম যে এখানে তো ভালো ট্রিটমেন্ট দেয় এবং ওষুধও কম। সেবা নিতে আসা বাংলাদেশিরা বলছিলেন, চিকিৎসক নার্সদের সাথে যোগাযোগে ভাষা একটা বড় বাধা। দোভাষীর মাধ্যমে প্রয়োজনীয় কথাবার্তা সারতে হচ্ছে তাদের। ভাষাটা একটু সমস্যা, ধরেন আমরা অনেক বছর থাকাতে হয়তো আমাদের নিজেদেরটা নিজেরা আমরা কেয়ার করতে পারি, কিন্তু নতুন কেউ আসলে একজন দোভাষী অবশ্যই লাগবে। সারা পৃথিবীতে একটা ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট এইখানে আছে, আবার এখানে একটা এক্সট্রা ট্রিটমেন্ট আছে যেটা চাইনিজ মেডিসিন এবং ওয়েস্টার্ন মেডিসিন কম্বাইন্ড ট্রিটমেন্ট। এটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না। শুরুর দিকে এই শহরে বাংলাদেশি খাবার খুব একটা সহজলভ্য ছিল না, এখন অবস্থা পাল্টেছে। অনেকগুলো দেশি খাবারের দোকান এখন সেখানে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসা ভিসা সহজ করেছে চীন। পাশাপাশি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, সম্ভাব্য খরচ, এমনকি চীনে থাকার ব্যবস্থা সবই ঢাকা থেকে নিশ্চিত করে যাওয়া সম্ভব। আর চিকিৎসক নার্সের সাথে বাংলাদেশিদের যোগাযোগ সহজ করতেও কাজ চলছে বলে জানান তারা।
টিউমার ক্যান্সারের মতো চিকিৎসায় আমরা দক্ষ। পশ্চিমা প্রযুক্তির সাথে আমাদের নিজস্ব পদ্ধতির সমন্বয় করছি আমরা। আমাদের স্টাফ ও নার্সদের ইংরেজি শেখানো হচ্ছে। বাংলাদেশ থেকে আসা যারা ইংরেজি জানে না তাদের জন্য বিকল্প দোভাষী আছেন। সব মিলিয়ে রোগীরা যাতে কোনো সমস্যায় না পড়েন সেটি আমরা নিশ্চিত করছি। পাশাপাশি বাংলাদেশিদের জন্য চিকিৎসা খরচও কিভাবে আরও কমানো যায় সেই চেষ্টাও চলছে বলে দাবি তাদের। বাংলাদেশি রোগীদের জন্য চীন নতুন গন্তব্য হলেও এখানে আসা বাংলাদেশিরা বেশ খানিকটা খুশি। তারপরও এখনো ভাষা এবং খাবার নিয়ে কিছু চ্যালেঞ্জ থেকে গেছে। চীনা উদ্যোক্তারা বলছেন এইসব চ্যালেঞ্জ কিভাবে দূর করে বাংলাদেশি রোগীদের জন্য নির্ভরযোগ্য হতে পারে এই চীন, সেই জন্য কাজ করছেন তারা। মাসুদ মিশু, যমুনা নিউজ, গুয়াংজু, চীন। জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের খবরে হতাশ মুদ্রণ শিল্প মালিকরা। এই খাতে বাড়তি বিনিয়োগ নিয়েও দুশ্চিন্তায় আছেন তারা। বলছেন এমনিতেই মন্দা চলছে প্রেস ব্যবসায়, আশা ছিল নির্বাচনী বছরে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। তবে নির্বাচন কমিশনের ঘোষণায় সেই আশায় গুড়ে বালি। পোস্টার ছাপানোর কাজ না পেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে মুদ্রণ শিল্প। যে কোনো নির্বাচনে অন্যতম অনুষঙ্গ পোস্টার। ঐতিহ্যগতভাবেই নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয় পোস্টার। এর মাধ্যমে ভোটের মাঠে নিজের উপস্থিতি জানান দেন প্রার্থীরা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা যাবে না পোস্টার। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে হতাশ মুদ্রণ শিল্পের ব্যবসায়ীরা। এই যেমন সাইফুল্লাহ মাসুদ। নির্বাচনী পোস্টার ছাপাতে মজুত করেছেন কাগজ, কালিসহ প্রয়োজনীয় উপকরণ। এ খাতে নতুন করে বিনিয়োগ করেছেন প্রায় অর্ধ কোটি টাকা। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। টেনশনে পড়ে গেছে এখন রীতিমতো। আমাদের যে ইনভেস্ট বা আমাদের যে প্ল্যান ছিল, এখন এগুলা আমরা এখন কী করবো, আমরা এখন দিশে পাচ্ছি না আর কি। আমার অলরেডি অনেকগুলা পোস্টার অর্ডারও ছিল, কিন্তু এখন আমি তো করতে পারতেছি না, যেহেতু নিষেধাজ্ঞা। কিন্তু আমি এই কাগজগুলো এখন কী কাজে ব্যবহার করবো? আমার তো অলরেডি টাকা স্টক হয়ে গেছে, আটকে গেছে। মাসুদের মতো আরও অনেক প্রিন্টিং প্রেসের মালিকের একই অবস্থা। পোস্টার ছাপানোর আদেশ দিয়েও তা স্থগিত করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এতে ক্ষতির মুখে পড়েছেন এ শিল্পের মালিকরা। আমরা আশায় ছিলাম যে এবছর নির্বাচনে এরকম একটা পোস্টারের বা লিফলেটের একটা আমেজ থাকবো, আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো হবে, কাজের চাপ বাড়বে। প্রিন্টিং প্রেস এবং পোস্টার কাগজ ব্যবসায়ী আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কোটি কোটি টাকার ব্যবসা লস হয়। আমাদের পোস্টার ছাপাইলে অনেক টাকার কাজ হয় আমাদের প্রেসের জন্য। নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের নেতিবাচক প্রভাব পড়বে কাগজ এবং কালি ব্যবসায়েও। মালিকরা বলছেন পোস্টার ছাপানোকে কেন্দ্র করে চাহিদা বাড়ে কাগজের। এজন্য আগেভাগে প্রস্তুতিও নিয়েছিলেন তারা। প্রত্যাশা থাকে যে আমাদের জাতীয় নির্বাচনে পোস্টার মুদ্রণের জন্য আমরা কিছু কাগজ বিক্রি করব। সেক্ষেত্রে আমরা তো অবশ্যই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। পোস্টারের পেপার বিক্রি করতে পারতাম, আমাদের কিছু আয় হতো। এখন তো পোস্টারও হবে না, আমাদের আয়টাও হবে না। এবার পোস্টার যেহেতু হচ্ছে না, সরকারের বিধিনিষেধ আছে, এখানে অনেক মানুষের ইনকামের ফটটা অনেক দুর্বদ্ধ হয়ে যাবে। সেলটা কমবে। আমরা যে একটা টার্গেট করছিলাম, টার্গেট অনুপাতে আমাদের ওইটা হবে না। ব্যবসায়ী নেতারা বলছেন নির্বাচনকে ঘিরে চাঙ্গা হয়ে ওঠে মুদ্রণ শিল্প। অনেকেই পোস্টার ছাপানোর আদেশ পেতে শুরু করেছিল, কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সব এলোমেলো করে দিয়েছে। 300 আসন, সে আসনে যদি একজনে যদি 2 লক্ষ করে পোস্টার ছাপে, তো কত পোস্টার আমাদের যায়, কতগুলো প্রেসের থেকে আপনার কাজ পায় এবং অর্থনৈতিকভাবে তারা বেনিফিট হবে। কাগজ শিল্প সেখানে অনেকগুলো আপনার বেনিফিট পাবে। দুজন ব্যবসায়ী সমাজ এবং আমাদের কাগজ ইন্ডাস্ট্রি যেটা আছে, দেশি কাগজে ছাপার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা যারা মুদ্রণ ব্যবসার সাথে জড়িত, তারাও পোস্টারটা না ছাপতে পারলে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পোস্টার ব্যবহার বন্ধে ব্যবসার ক্ষতি হওয়ার পাশাপাশি নির্বাচনে উৎসবমুখর পরিবেশও ম্লান হবে বলেও মনে করেন ব্যবসায়ী নেতারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 20তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায়
সেনাপ্রধান একথা বলেন। রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন তিনি। এ সময় কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে সেনাপ্রধান এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এর আগে জেনারেল ওয়াকারুজ্জামান BIRC সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা।